এই যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। বান্ধবীর বিয়েতে এসে যে নিজের বিয়ে হয়ে যাবে তা আমি কল্পনাতেও ভাবিনি। আর বিয়ে হয়েছে একদম বান্ধবীর ভাইয়ের সাথে। আমি যাকে জমের মতো ভয় পাই, যাকে দেখলে আমার হার্ট দ্রুত গতিতে চলে, যার এক ধমকে আমি জ্ঞান হারাই, তাকে কিনা বিয়ে করতে হবে ভেবেই আমার জ্ঞান হারাবার উপক্রম। এসব ভেবেই নিজের প্রতি দয়া হলো। আহারে, অকালেই মনে হয় আমি কবরবাসী হয়ে যাব। ভাবতে ভাবতে চোখে পানি এসে গেল। মনে মনে নিজেকে কয়েকটা গালি দিলাম। কেন আসলাম নিজের বেষ্টুর বিয়েতে? এর চাইতে ভালো হতো যদি জ্ঞান হারিয়ে পড়ে থাকতাম। অতীত। আমি নূর জাহান, এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকেই আমি একটু বেশি দুষ্টুমি করি, লাফালাফি বেশি করি। অবশ্য এর জন্য আম্মুর কম বোকা মার খাইনি, তাও আমি এমন। কিন্তু আমি অতিরিক্তই ভীতু, কিছু হলেই জ্ঞান হারিয়ে ফেলি। আমার বাবা লিয়ান জামান একজন বিজনেসম্যানের পাশাপাশি ডাক্তার। ওনার নিজের একটা হাসপাতালও আছে। বাবা আমাকে ভীষণ ভালোবাসেন, তবে আম্মু না দেখার মতো প্রায় আমার আবদার পূরণ করে। কিন্তু উনি আম্মুকে ভীষণ ভয় করেন, আর আম্মু যা বলেন তাই করেন। আর আম্মু রেহেলা খান, উনি একজন ব্যবসায়ী। উনি শাড়ি গহনা ইত্যাদি নিয়ে ব্যবসা করেন। আর আমার ছোট ভাই লিয়ন জামান এবার ক্লাস 9-এ পড়ছে। এই হলো আমার পরিবার। কিন্তু ছোট্ট ভাইয়া হওয়ার পর থাকতে আম্মু আমার সাথে অদ্ভুত আচরণ করে। যেমন আমার দিকে ওনার কোনো খেয়ালই থাকে না। আমি বেঁচে আছি কি মরে গেছি তাতে ওনার কিচ্ছু যায় আসে না। প্রথম আমি এগুলো নিয়ে বেশ মানসিক চাপে ছিলাম, কিন্তু পরে পরে এসব মানিয়ে নিলাম। ভেবে নিলাম আম্মু এমনই, লিয়ন ছেলে বলে হয়তো একটু বেশি ভালোবাসেন। আর আমার স্কুল লাইফ থেকে একটাই বেস্ট ফ্রেন্ড, মারিয়া মির্জা। নাম যেমন সুন্দর, দেখতে তার থেকেও বেশি সুন্দর। তার পরিবারটা যেন পরিবার না, একটা রাজনৈতিক পরিবার। তার দাদা থেকে শুরু করে তার ভাই পর্যন্ত রাজনৈতিক করে। আর মারিয়ার বাবা রহিম মির্জা আমাদের এলাকার চেয়ারম্যান। অনেকটা আমার বাবার বন্ধু। আমাদের হাসপাতালে খোলার সময় উনিও সেখানে ছিলেন। আর তারপর থেকেই আমার বাবার সাথে ওনার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। আর দাদি রানী মির্জা 1 নম্বরের কুটনামি মহিলা। আমি তাদের বাড়িতে গেলেই আমাকে চোখ বড় বড় করে দেখাবে। এই মহিলাটা একেবারে বদ। আমার জীবনটাই উনি তেজপাতা করে দিয়েছেন। মারিয়ার মা সৌখানি মিনহা, ওনার মতো মানুষই হয় না। একটা মানুষ এত সহজ সরল কিভাবে হয়? ওনাকে আমার সবচাইতে বেশি ভালো লাগে। উনি আমার নিজের মেয়ের মতো ভালোবাসেন। তার 2 বড় ভাই আছে। বড় ভাইয়ের নাম মাহিন মির্জা, যে বিয়ে করেছে বছর 3 আগে। আর সেও পলিটিক্স নিয়ে আছে, আর পাশাপাশি ব্যবসাও করে। তাদের পরিবার যেমন বড়, তাদের ব্যবসাও তত বড়। তার একটা ছোট ছেলেও আছে। ওনার ওয়াইফের নাম তানিয়া চৌধুরী। দেখতে যেমন সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ওনার ব্যবহার। বেশ মিশুক একজন মেয়ে। আর মারিয়ার মেজো ভাই হলো রুদ্র মির্জা। এই নামটা শুনলে আমার বুকটা কাঁপে। ওনাকে দেখতে অনেকটা তুর্কির হিরো মুরাতের মতো। যখন আমি ওনাকে প্রথম দেখেছিলাম কতই না ক্রাশ খেয়েছিলাম। এক প্রকার ওনার প্রেমে পাগল ছিলাম। কিন্তু একবার ওনার রাম ধমক খেয়ে আমি জ্ঞান হারিয়েছিলাম। দোষ একটাই, আমি কেন ওনার রুমে গিয়েছিলাম। ওনার পছন্দ না ওনার রুমে কোনো মেয়ে যাক। আমার মাঝে মাঝে মনে হয় ওনার বিয়েতে অ্যালার্জি আছে, না হলে বিয়ে দেখলেই কেউ এমন করে নাকি। উনি অত্যন্ত বাজে ব্যবহার করতেন আমার সাথে, কিন্তু সময়ের সাথে সাথে বাজে ব্যবহার কমিয়ে দেন। ভালো ব্যবহার না করলেও এখন খারাপ ব্যবহার করেন না। উনি পলিটিক্স করলেও আর কি করেন সেটা কেউ জানে না। তবে একবার ওনার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম ওনার হাতে পিস্তল, যেটা দেখে সেদিন আমি কাঁপতেছিলাম থরথর করে। আমার একটা অসুখ হলো, আমি ভয় পেলেই জ্ঞান হারাই। সেদিনও তাই হয়েছিল, আমি জ্ঞান হারিয়ে ফেললাম। কিন্তু যখন জ্ঞান ফিরলো তখন বুঝতে পারলাম আমি ওনার রুমে। আমি সেটা দেখেই তাড়াহুড়ো করে উঠে বসেছিলাম। তার সাথে সাথেই উনি কোথা থেকে আমার মাথায় পিস্তল থেকে রেগে পড়লেন। যদি এই খবরটা বাইরে যায় তাহলে সেই দিন তোমার শেষ দিন, বলে রাখলাম। ওনার এমন ধমকানোতে প্রায় আমি জ্ঞান হারাচ্ছিলাম। কিন্তু তখনই উনি আমার মুখে পানি ছুঁড়ে বললেন, তোমার তো জ্ঞান হারাবার ব্যামো আসে, তাই জ্ঞান হারাবার আগেই বলছি খবরটা যেন বাইরে না যায়।
ব্যাস সেদিন থেকেই আমি ওনাকে জমের মতো ভয় পাই, ওনার থেকে দূরে দূরে থাকি। মারিয়ার বিয়ে এত তাড়াতাড়ি দেওয়ার কারণ তার সেফটি। বিয়েটা হচ্ছে তার নিজের চাচাতো ভাইয়ের আমান মির্জার সাথে, যে একজন পুলিশ। অবশ্য এই বিয়েতে মারিয়া ভীষণ খুশি, কারণ ছোটবেলা থেকে আমার ভাইকে সে ভালোবাসতো। মারিয়ার বিয়ে ছিল আজ। আমি, বাবা আর আম্মু ছোট ভাইকে নিয়ে এসেছিলাম, কারণ ওনাদের সাথে আমাদের সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ। তাই ওনারা নিজের গিয়ে আমার পরিবারকে দাওয়াত করে এসেছেন, তাই ওনারা বাধ্য হয়ে এসেছেন। আমি মারিয়ার কানে কানে বলেছিলাম, মারুরে, তোর একটা সুন্দর দেবর কাজে নেই কেন? আমার মনে হয় আমার সিঙ্গেলই মরতে হবে, বলেই কাঁদো কাঁদো চেহারা করলাম। আমার কথা শুনে মারিয়া বলল, আছে সবাই অন্যদিকে। মেজো ভাইয়া সবাইকে এখানে আসতে মানা করেছে, কারণ মেয়েদের যেন কোনো অসুবিধা না হয় তাই। আমি ভেঙচি কাটলাম আর বললাম, তোর ভাইয়ার জন্য মনে হয় আমার সিঙ্গেল মরতে হবে? বিয়েতে আসছি কই, একটা ছেলেও পটিয়ে প্রেম করব তা না। তোর ভাই হচ্ছে এক গাধা, ওনার কাজগুলো গাধার মতো বলতেই পেছন থেকে কেউ বলে উঠল, কে গাধা? আমি পেছন ফিরে দেখলাম রুদ্র মির্জা। ওনাকে দেখেই আমার হাত পা কাঁপতে লাগলো, জ্ঞান হারাবো হারাবো লাগছিল। তখন মারিয়া আমাকে শক্ত করে ধরে রাখলো আর বলল, নূরজানু, প্লিজ জ্ঞান হারিয়ে আমার বিয়েটা নষ্ট করিস না। আমি ওকে বললাম, মারু, আমাকে আরো শক্ত করে ধর, আমার মাথা ঘুরাচ্ছে। তোর ভাই সব কথা শুনে নিত। তারপর রুদ্র মির্জা কিছু বলতে যাবে তার আগেই ওনার ডাক পড়ল। উনি আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন, আর আমিও জ্ঞান হারাতে হারাতে বেঁচে গেলাম। বিয়ে পড়ানো শুরু হবে কিছুক্ষণ পর। আমি এদিকে ওইদিকে হাঁটছিলাম। আম্মু, বাবা, ভাই, মারিয়াম আম্মু আর আব্বুর সাথেই আছেন। মারিয়ার বাড়িটা 4 তলা, তার চাচারাও থাকে সেখানে। তার চাচারা 4 চাচা। বাড়িটাও বিশাল বড়। তারা 3য় তলায় থাকে। সেখানে প্রায় 7 থেকে 8টা রুম, বিশাল বড় একটা ফ্ল্যাটের মতো। আমি হাঁটতে হাঁটতেই রুদ্র মির্জা রুমে পার করতেই কেউ আমার হাত ধরে টান দিল। আমি প্রথমে ভয়ে চমকে উঠলাম। যখন দেখলাম আমার হাত ধরা ব্যক্তি রুদ্র মির্জা, তখন আমার জ্ঞান হারাবার উপক্রম। জ্ঞান হারাবো হারাবো ভাব আসতেই উনি আমাকে ঝাঁকিয়ে রেগে চিল্লিয়ে বললেন, খবরদার, জ্ঞান হারাবে না বলে দিলাম। আর আমাকে কি বললে তখন? আমি গাধা, তাই না? পিস্তল দিয়ে টুকে দিই? জ্ঞান হারাবো না বললেও আমার মাথা ঘুরতে লাগলো, ভয়ে সারা শরীর কাঁপতে লাগলো। আর অবশেষে জ্ঞান হারিয়ে ওনার বুকেই ঢলে পড়লাম। ব্যাস এই মুহূর্তেই রুমে এলো দাদি। আমাকে ওনার মুখে দেখে চিল্লিয়ে সারা বাড়ি মাথায় করলেন। এক প্রকার সবাই ওনার রুমে চলে আসলেন। আমার পরিবার এবং তার পরিবার সবাই বাড়ি ভর্তি মানুষ। কি একটা বাজে পরিবেশ হয়ে গেল। চোখের পলকে ওনার দাদি নাটকবাজ মহিলাদের মতো, কিন্তু তখনও আমি ওনার বুকে ঢলে পড়ে আছি, আর উনি আমাকে একহাত ধরে রেখেছেন। আমার পরিবার আর তাদের পরিবারের সবাই স্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। তারপর মারিয়া আমার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর সব ঘটনা শুনে আমি কাঁদতে লাগলাম। সারা বাড়ি মানুষ ছিছি করতে শুরু করে দিল। আমি আর উনি অনেক বুঝিয়েছিলাম আসল ঘটনা, কিন্তু কেউ বিশ্বাস করছিল না। সবাই আমাকে আর ওনাকে নিয়ে কটু কথা বলতে লাগলো। তারপর মারিয়ার বাবা ওনার সম্মানের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিলেন আমাদের 2 জনের আজকেই বিবাহ দেবেন। আমার বাবা মার সাথে কথা বলে প্লাস বাকি সবার সাথে কথা বলে নিলেন। তারপর সবাই রাজি হওয়ার মারিয়ার সাথে সাথে আমারও বিয়েটা হয়ে গেল। যদি অন্য কারোর সাথে হতো আমি মেনে নিতাম, এত কষ্ট পেতাম না, কিন্তু আমার বিয়ে রুদ্র মির্জার সাথে হয়েছে ভাবতেই আমার হাত পা কাঁপছে। আমার আম্মু আমাকে বাসায় আর রাখবেন না বলেই মারিয়াদের বাসায় রেখে চলে গেছেন। যাবার সময় একবার আমার দিকে ফিরে পর্যন্ত তাকালেন না, এমনকি বাবাও আমাকে নিয়ে গেলেন না। আমার ছোট ভাই, সে তো আম্মু যা বলে তাই করে। ওনাদের এহেন আচরণে আমি স্তম্ভকে গেলাম। আমার দুনিয়া অন্ধকার মনে হলো। কিন্তু যাবার সময় বাবার চোখ ছলছল করেছিল। ওই চোখ দ্বারা উনি আমাকে ক্ষমা করে দিস মা বুঝিয়েছিল। কিন্তু আমার অভিমান হলো মনে মনে। ভেবেছিলাম মারা যাব, দরকার হলে তাও সেই বাড়িতে প্রবেশ করব না। মারিয়ার বিদায়ের সময় সে আমাকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করলো, আর যেতে যেতে বাড়ির সবাইকে বলে দিল, আমার জানো যদি কষ্ট পাই তাহলে ঘরে আগুন লাগিয়ে দিব। আমি তো এখানেই আছি, খবরদার আমার বেস্টুকে কেউ কটু কথা বলবে না। আর তুই বিয়ে যখন হয়ে গেছে তখন তুই এখানেই থাকবি। তারপর আমার কানের কাছে ফিস ফিস করে বলল, তুই তো মায়ের ভালোবাসা পাসনি, এখন না হয় আমার মায়ের ভালোবাসার ছায়াতলে থাকবি। উনি তোকে ভীষণ ভালোবাসে, আর ভাইয়াকে ভয় পাবি না একদম। ভাইয়া একটু রাগী হলেও অনেক ভালো। এখন আমার ভাইয়ার দায়িত্ব তোর,
আমি এখানেই আছি দ্বিতীয় তলায়, তাই যখন প্রয়োজন পড়বে আমাকে ডেকে নিবি। ওর কথা শুনে আমি কাঁদতে কাঁদতে বললাম, এই দুনিয়াতে শুধু তুই আছিস, আমার সত্যিকারের আপন বলতে কেউ নেই। না হলে যেখানে নিজের রক্তের মানুষগুলো আমাকে পর করে চলে গেল, সেখানে তুই আমাকে আগলে নিয়েছিস। তোর মতো বেষ্টু আল্লাহ সবাইকে দিক। এরপর আমার অনেকক্ষণ কথা বললাম। তারপর তারা সবাই মারিয়াকে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে গেলেন, কারণ দ্বিতীয় তলায় আমার ভাইয়ারা থাকেন। আমি রুদ্রবিদ্যার বিছানাতে বসে আছি, মুখে হাত দিয়ে কান্না করছি, কারণ ওনার আম্মু মানে আমার শাশুড়ি মা বলেছেন আজ থেকে নাকি আমাকে এখানেই থাকতে হবে। এটা শোনার পর আমার কলিজা বের হয়ে আসার উপক্রম। উনি এখনো রুমে আসেননি, তার আগেই আমি কাঁদতে কাঁদতে শহীদ হয়ে যাচ্ছি। দরজা বন্ধ করার শব্দে আমি চমকে সেদিকে তাকালাম। দেখলাম উনি গম্ভীর চেহারা নিয়ে আমার দিকে না তাকিয়ে আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি এখনো কান্না করে যাচ্ছি। উনি কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে ধমকে ওঠে, বললেন, কান্না বন্ধ করো। ওনার ধমকানোতে আমি ভয়ে আরো মুখ চেপে ধরে কেঁদে উঠলাম। আমার এইভাবে কাঁদতে দেখে উনি রেগে ড্রয়ার থেকে পিস্তলটা বের করে আমার মাথায় ট্রাক করলেন। ঠুকে দিই। রাত তখন কতটা গভীর হয়েছে জানা নেই। আমি চোখ খুলতেই মাথা ব্যথা করে উঠল। মনে পড়ল কিছুক্ষণ আগের ঘটনা। উনি আমার মাথায় পিস্তল রাখতে আমি জ্ঞান হারিয়েছিলাম। তারপর থেকে আর কিছুই মনে নেই। আমি ভালোভাবে আশেপাশে তাকিয়ে দেখলাম উনি আমার পাশে বিছানায় বসে আছেন আর পিস্তল নিজের কপালে ঠেকানো, তবে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভয়ে ভয়ে বললাম, দয়া করে আমাকে অকালে কবরে পাঠাবেন না মির্জা সাহেব। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, তোমার মতো একটা আতপাগল পাবনা থেকে আসা রুগীকে যে আল্লাহ আমার কপালে রাখবেন সেটা আমি জীবনেও ভাবিনি। তুমি যদি আজ জ্ঞান না হারাতে তাহলে এসব ড্রামা হতো না। ওনার কথা শুনেই মুখ চেপে কেঁদে উঠলাম। উনি বিরক্তি নিয়ে বললেন, এই পাগল, তোমার চোখের সাথে কি সমুদ্রের কন্ট্যাক্ট আছে? এত কেমনে কাঁদতে পারো? কান্না বন্ধ করো। আরেকবার যদি আমার সামনে জ্ঞান হারাও তখন একদম পিস্তল দিয়ে টুকে দিব, বলে রাখলাম। ওনার কথা শুনে ভয়ে ভয়ে আমি দ্রুত শ্বাস নিতে লাগলাম। মনে হলো এখনই মারা যাব। আমার এরকম অবস্থা দেখে উনি রেগে আমার দিকে তাকালেন। তারপর একটা গ্লাসে পানি ঢেলে গ্লাসটা আমার দিকে এগিয়ে দিলেন। ওনার থেকে গ্লাসটা নিয়ে আমি পুরো গ্লাসের পানিটা খেয়ে নিলাম। তারপর একটু শান্ত হলাম। আমি শান্ত হতেই উনি বললেন, বিয়েটা যখন হয়েছে তখন আমাদের একসাথে মানিয়ে নিতে হবে। আমি ডিভোর্স দিয়ে তোমার জীবন নষ্ট করতে চাই না। আমারও বোন আসে, আর দ্বিতীয়ত আমার জীবনে থাকতে হলে কিছু রুলস মেনে চলতে হবে। মন দিয়ে শোনো, তুমি এখন মির্জা পরিবারের বউ, আর তুমি নিশ্চয়ই জানো এই মির্জা বংশের বউগুলো কেমন। একদম লাফালাফি দুষ্টামি বাচ্চামি আমি সহ্য করব না। আর সবচাইতে বড় কথা, কোনো ছেলে ফ্রেন্ড রাখা যাবে না, এমনকি কোনো ছেলে কাজিনের সাথেও কথা বলতে পারবে না। বোরকা ছাড়া বাসা থেকে বের হতে পারবে না। আর পড়ালেখা করবে ঠিক আছে, কিন্তু সংসারও সামলাতে হবে, যেভাবে আম্মু আর ভাবিরা সামলাই, বুঝেছো? ওনার কথা শুনে হাঁ হয়ে গেলাম। মনে মনে ভাবলাম এর চাইতে তো জেলখানা ভালো ছিল। আমি জীবনেও ভাবিনি এই সংসারের কথা। আম্মু আমাকে পছন্দ না করলেও কোনোদিনও দাসীর মতো রাখেনি। সংসারে তো অনেক কাজ, আল্লাহ, আমি তো কাজ টাজ তো কিছুই জানি না বললেও চলে। আর উনি কি বললেন লাফালাফি না করার জন্য? এইগুলো তো আমার রক্তে মিশে আছে, এগুলো কিভাবে বদলাবো? এইসব ভেবেই আবার কেঁদে উঠলাম। উনি আমার কান্না দেখে বিরক্তি নিয়ে বললেন, এখন কান্না করছো কেন? আমি কেঁদে কেঁদে বললাম, আমি তো কাজটা কিছুই জানি না, ভালোভাবে তো নিজের কাপড়গুলো ধুতে জানি না। উনি এবার রেগে দাঁতে দাঁত চেপে বললেন, জানো না যখন শিখে নিবে। আমি কিছু না বলেই কাঁদতে লাগলাম। আমার কান্না থামছে না দেখে উনি বড় একটা ধমক দিয়ে বললেন, কান্না থামাও আর ফ্রেশ হয়ে আসো। এই ময়লা জামা কাপড়ে তোমাকে আমি আমার বিছানায় জায়গা দিব না। কি হলো, চাও? ওনার ধমকের সাথে সাথে আমি তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালাম। মনে হচ্ছিল জ্ঞান হারাবো, কিন্তু ওনার ভয়ে তাও করতে পারছিলাম না। আম্মু বাসায় গিয়ে আমার জামা কাপড়, বই খাতা যাবতীয় সব জিনিস পাঠিয়ে দিয়েছিলেন। আমি আমার ব্যাগ থেকে একটা ঘুমানোর জন্য জামা নিয়েই ওয়াশরুমে গেলাম। কয়েক মিনিট পর আমি ফ্রেশ হয়ে বের হলাম। প্লাজো প্যান্ট আর একটা লম্বা ঢিলে ঢালা টি শার্ট আর ওড়না আমি হাতে নিয়ে দেখলাম উনি অন্য পাশ ফিরে শুয়ে আছেন। আমি কোথায় ঘুমাবো সেটাই তো ভাবছিলাম। যদি ওনার পাশে শুয়ে পড়ি তাহলে নির্ঘাত আমি জ্ঞান হারাবো হয়তো, এইসব ভাবছিলাম।
তখন হুট করে আমার দিকে তাকালেন। ওনার তাকানো দেখেই আমি কেঁপে উঠলাম। উনি আমাকে পুরোপুরিভাবে স্ক্যান করে বললেন, এসব জামা আবার বাইরে পরতে চেয়েও না। আগে পরতে তখন অন্য কথা, এখন তুমি বিবাহিত আর রুদ্র মির্জার ওয়াইফ, সেটা মনে রাখবে। আর আমার পাশে শুয়ে পড়ো। আমি ওনাকে মুখে কিছু না বলেও মাথা নাড়িয়ে আচ্ছা বুঝালাম। তারপর উনি আমার অন্য পাশে ফিরে ঘুমানোর চেষ্টা করলেন। আমি আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে গেলাম। অনেক চিন্তা ভাবনা করে অবশেষে শুয়ে পড়লাম। আমাদের মাঝে বেশ দূরত্ব। আমি শুধু আল্লাহ আল্লাহ করছি। আমার ঘুমের মধ্যে উল্টোপাল্টা করার অভ্যাস আছে। প্রায় আমি এপাশ ওপাশ করতে করতে বিছানা থেকে পড়ে যাই। ক্লান্ত এসে ভর করলো শরীরে, আর ঘুম হানা দিল চোখে। সকাল সকাল কারো ধাক্কানোতে ঘুম ভেঙে গেল রুদ্রর। কিন্তু যখন চোখ খুলে ভালোভাবে দেখলো যে তাকে কেউ ধাক্কাধাক্কি দেয়নি, বরং নূরের 2 পা তার উপর দেওয়া, আর মাথা বিছানা শেষের আর একটু হলেই পড়ে যাবে। রুদ্র বিরক্তি নিয়ে নূরকে ঠিক করতে যাবে, তখনই তার চোখ যায় এলোমেলো নূরের দিকে। নূর ধপধপে ফর্সা না হলেও ফর্সা বলে চলে, মোটামুটি ফিট আছে, মোটা না শুকনো না। তার জামা কাপড় একদম এলোমেলো, প্যান্ট হাঁটু পর্যন্ত উঠে গেছে, জামা ওপরে উঠে অনেকটাই পেট বেরিয়ে আছে। রুদ্র চোখ সরিয়ে নিল। নূর বেশ আবেদনময়ী, তাই সে দ্রুত নিজেকে সামলিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। নূরকে আর ডাকলো না। বিছানা থেকে পড়ে যেতেই নূরের ঘুম ভেঙে গেল। এটা নতুন না, সে কোমর ধরে আশেপাশে তাকিয়ে অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু ওয়াশরুম থেকে রুদ্রকে বের হতে দেখে তার গতকালের সব ঘটনা মনে পড়ল। নূরকে নিচে বসে থাকতে ভ্রু কুঁচকে রুদ্র বলল, এই রোগী এভাবে নিচে বসে আছো কেন? আমি ওনার কথা শুনে ভয়ে ভয়ে আরো মুখ কালো করে বললাম, আসলে আমি বিছানা থেকে পড়ে গেছি। আমার কথা শুনে উনি আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকালেন, তারপর হালকা হেসে ঠোঁট কাপড়ে বললেন, এমন পাগল যে আমার কপালে ছিল তা আমার জানা ছিল না। বলে রুম ত্যাগ করলেন। ওনার কথা শুনে মন খারাপ করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি একটা সালোয়ার কামিজ পরে নিলাম। কিন্তু কিছুক্ষণ পর আন্টি, মানে যে আমার শাশুড়ি, উনি আর ভাবি আসলেন, মানে মারিয়ার বড় ভাবি। ওনাদের হাতে কিছু শাড়ি আর গহনা, প্রায় 6-7টা শাড়ি হবে। শাশুড়ি মা বললেন, কেমন আছো নূরমণি? আমি ভালো আছি আন্টি, আপনি ভালো আছেন? আসলে আন্টি, সরি, আমি জানতাম না এইসব ঘটনা ঘটে যাবে। তোমাকে ছেলের বউ হিসেবে পেয়ে আমি ভীষণ আনন্দিত। আমি মনে মনে এটাই চেয়েছিলাম, তবে রুদ্রের ভয়ে কিছু বলিনি। আর আমাকে আন্টি নয়, আম্মু কিংবা মা বলেই ডাকবে। আমি মাথা নাড়িয়ে আচ্ছা বুঝলাম। তখন ভাবি বললেন, তোমাকে আমি ছোট বলেই ডাকবো, কেমন? ঠিক আছে ভাবি। এবারে সব বউদের শাড়ি পরতে হয়, আজ থেকে তুমিও পরবে। আর এই নাও, এখানে অনেক গহনা আছে। এইসব আমি অনেক আগে বানিয়ে রেখেছিলাম মেজো ছেলের বউয়ের জন্য। এখন যখন তুমি তার বউ, তখন এসব তোমার। আমি ওনাদের দিকে অসহায় চোখে তাকিয়ে বললাম, আমি শাড়ি পরতে জানি না, না গহনা পরতে পছন্দ করি। সে আমিও ছিলাম তোমার মতো, কিন্তু এখন দেখো ওইগুলো না পরলে ভালোই লাগে না। আপনি যান মা, আমি ওকে রেডি করিয়ে আনছি। তারপর শাশুড়ি মা চলে গেলেন। ভাবি আমাকে লাল একটা শাড়ি পরিয়ে দিলেন, ঠিকভাবে পিনও করে দিলেন যাতে শাড়িটা খুলে না যায়। তারপর হাতে মোটা বালা সুন্দর করে হিজাব করে দেয়, তার উপর টিকলি দেওয়া, আর শেষে নাকফুল। ব্যাস রেডি। ভাবি আমার শাড়ি আরও ঠিক করে দিতে বললেন, জানো কপাল খারাপ তোমার আর আমার, না হলে কি এই 2 ভাইয়ের বউ হয়ে আসতাম এই ঘরে? ইচ্ছে মতো শ্বাস নেওয়াও স্বাধীনতা নেই। তোমার ভাইয়া যে কি পরিমাণ পজিটিভ আমাকে নিয়ে, আর ছোট ভাইও কম না, সবে মাত্র বিয়ে হয়েছে, আস্তে আস্তে বুঝবা কত ধানে কত চাল। ভাবির কথা মানে আমি বেশ বুঝেছি। আমার জীবন যে জেলখানায় পরিণত হবে তা একেবারে শিওর। ওনার জন্য ঠিকভাবে শ্বাসটাও তো নিতে পারি না, না হারাতে পারবো ইচ্ছে মতো জ্ঞান। আমার জ্ঞান হারানো আমাকে মিস করবে, এসব ভেবেই কাঁদো কাঁদো চেহারা করলাম। ভাবি আমাকে বললেন, মারিয়ার বিয়ে হয়েছে, তাই এতিমখানার বাচ্চাদের খাওয়াবেন শ্বশুর বাবা, আর আয়োজন বাড়ির বাগানেই হবে। অনেক মানুষজন আসবে, তুমি আমার সাথেই থেকো, না হলে আম্মুর সাথে থাকিও। তাও আগের মতো তিরিং বিরিং করিও না, এসব একদম পছন্দ না ছোট ভাইয়ের।
আমি কিছু না বলেই ভাবির পেছন পেছন হেঁটে ডাইনিং রুমে গেলাম। যেতে দেখলাম মারিয়া দাদিকে আমাকে দেখেই বললেন, এই যে জ্ঞান হারানো মাইয়া বউ হইয়া গেছো মির্জা পরিবারের, এখানে একদম দৌড়াদৌড়ি চলবেন না। আমি কিছু না বলে মাথা নাড়ালাম। এখানে কোনো বাড়ির পুরুষকে দেখলাম না, হয়তো সবাই নিচে এতিমখানার বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করছেন। সকালে নাস্তা করতে করতে শুনলাম দাদি শাশুড়ি বলছেন রুদ্র মির্জা নাকি আমার আর ওনার বিয়েটা বড় করে আরও করতে চান না, যেভাবে আছেন সেভাবেই থাকতে চান, আর কোনো ধরনের অনুষ্ঠানও করতে চান না। এটা নাকি ওনার অপছন্দ। বাড়ির বউকে হাজারো পুরুষ দেখবে সেটা উনি মেনে নেবেন না। ওনার কথাগুলো শুনে আমি অবাক হলাম। এরকম করে কতজন বা ভাবে। মনে মনে খুশি হলাম। ওনার পরিবারটা আসলে অন্যরকম, কিন্তু ভয়ও হয়। সব সামলাতে পারবো তো? সকাল থেকেই মির্জা সাহেবকে দেখলাম না। এতে অবশ্য আমার ভালোই লেগেছিল। ওনাকে দেখলেই তো আমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। দুপুরে খেয়ে রুমে চলে আসলাম, তবে রুমের দরজা বন্ধ করে ভুলে গেলাম। আর ভাবছি শাশুড়িমার কথাগুলো। উনি বলেছেন সপ্তাহখানেক পর যেন ভার্সিটি যাওয়া শুরু করি মারিয়ার সাথে। এর আগে যেন সংসার সামলানোটা শিখতে পারি। তাই উনি আমাকে সব কাজ শিখিয়ে দেবেন বলেছেন। সেই সব ভেবেই ব্যাগ থেকে সব কাপড় বের করে ওনার আলমারির একপাশে গুছিয়ে রাখলাম। উনি আমার জন্য জায়গা করে দিয়েছেন। আমি একপাশে শাড়ি আর অন্য পাশে আমার সালোয়ার কামিজগুলো রাখলাম। ভাবলাম এখন তো রুম থেকে বের হতে হবে না, রুমে কেউ আসবে, আর আসলে দরজাটা বন্ধ সেটা ভেবেই আমি মুখ থেকে আঁচলটা সরিয়ে শুয়ে পড়লাম। ঘুম চোখে নামবে নামবে ভাব, এমন সময় কেউ হঠাৎ করে দরজাটা খুলে ভেতরে আসলো। কি আসলো দেখতে আমি চমকে গেলাম। রুদ্র মির্জা। উনি আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেললেন। তারপর রাগী চোখে তাকাতেই আমি নিজের দিকে তাকালাম। তাকাতে আমি ভয়ে কেঁপে উঠলাম, আর কেঁপে কেঁপে শাড়িটা ঠিক করে নিলাম। উনি যে এখন রুমে আসবেন আমি তো ভাবতে পারিনি। আর আমি ড্রাইভার যে ঠিকভাবে দরজাটা বন্ধ করিনি তাও মনে নেই। এখন নিশ্চয়ই উনি আমাকে ওনার সেই বিখ্যাত পিস্তলটা দিয়ে ঠুকে দিবেন। দুপুর গড়িয়ে বিকেল হবে হবে ভাব, তবে এখনো পুরোপুরিভাবে সূর্যের তেজটাও কমেনি। আমি এখন রুদ্র মির্জার রুমে বসে আছি। আমাকে তখন অগাছলা অবস্থায় দেখে উনি রাগী চোখে তাকালেও কিছু না বলে ওয়াশরুমে চলে গিয়েছিল। আর আমি জ্ঞান হারাতে হারাতে বেঁচে গিয়েছিলাম। নিজেকে এখন গুছিয়ে নিয়ে বিছানাতে বসে আছি। কিছুক্ষণ পর উনি বের হলেন। তারপর আলমারি থেকে কাপড় দিতে গিয়ে আমার দিকে তাকিয়ে রেগে বললেন, আলমারির এই অবস্থা কেন? এখানে কি গরু ছাগল থাকে? ওনার রাগের কারণ বুঝতে না পেরে আমি কাঁপা কাঁপা পায়ে বিছানা থেকে নেমে আলমারির একটু কাছে গিয়ে দেখলাম আমার সব জামা কাপড় রাখা, তবে এলোমেলোভাবে কাজ করা। আমি আবারও ভয় পেলাম। এবার নিশ্চয়ই উনি আমাকে চড় লাগাবেন। আমি ভয়ে ভয়ে মুখে হাত দিয়ে আস্তে করে বললাম, আমি এক্ষুনি গুছিয়ে দিচ্ছি। উনি আমার কথা শুনে আরও রেগে গেলেন। কঠোর কণ্ঠে বললেন, আমার এলোমেলো একদম পছন্দ না। নিজেকেও গুছিয়ে রাখবে আর তার সাথে নিজের জিনিসও। আর হ্যাঁ, রুম সব সময় পরিষ্কার রাখবে। চুল এলোমেলো যেন না দেখি। আর আজকে যেভাবে ছিলে সেভাবে থাকার আগে দরজা লক করেছো কি না ভালোভাবে দেখে নিবে। আর শোনো, ওয়াশরুমে আমার জামা কাপড় রাখা আছে, সেগুলো ধুয়ে দিবে। বউ থাকতে কাজের লোক কাপড় ধুয়ে দিক সেটা আমি চাই না। আর মাঝে মাঝে আমি ধুয়ে নিব। এখন আমার লেট হচ্ছে, তাই তুমি ধুয়ে দিবে। ওনার সব কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। আর মনে মনে ভাবতে লাগলাম, আমার মতো এলোমেলো অগোছালো এই দুনিয়াতে আর আছে কিনা আমার সন্দেহ। কি থেকে যে কি হয়ে যাচ্ছে আমার জীবনে। এমন জামাই কপালে ছিল কেন? তারপর কি বললেন ওনার কাপড় ধুয়ে দিতে? আমার নিজের কাপড় তো ওয়াশরুমে 3-4 দিন ধরে পড়ে থাকে, আর আমি কিনা ওনার কাপড় ধুয়ে দেব? মনে মনে ওনাকে হাজারো বকা দিলেও ভয়ে মুখে টু শব্দ করিনি। আমার খুব কান্না পাচ্ছে। জীবনটা আমার তেজপাতা হয়ে গেল শুধুমাত্রই রানী মির্জা মানে মারিয়ার দাদির জন্য। বুড়িটাকে একটা উচিত শিক্ষা দিতে মন চাইছে। উনি আমার এমন চিন্তাভাবনার মধ্যে ধমকে উঠলে বললেন, এই যে রোগী, কি বলেছি কানে গিয়েছে? ওনার ধমকে আমি কিছুটা ভয়ে পিছিয়ে গেলাম। তারপর জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানে গিয়েছে, আমি এক্ষুনি সব করছি। বলতে বলতেই কাজে লেগে পড়লাম। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজের জন্য রুম ত্যাগ করলেন। ভাইয়া, রুদ্র মির্জা নাকি বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, খবরটা আমিও শুনেছি। কিন্তু ভাইয়া, তুমি না বলেছিলে ওর বাবার সাথে আমার আর তার বিয়ের কথা বলবে? আমি বলে দিচ্ছি, ওর সাথে আমার বিয়ে না হলে আমি সুইসাইড করব।
আমি যখন বলেছি বিয়ে হবে, আর রুদ্রর বিয়েটা একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। আমি যতটুকু খবর পেয়েছি, মেয়েটাকে রুদ্র ভালোবাসা তো দূর, পছন্দও করে না। সত্যি তো? আমি কিন্তু কখনো তোমার কাছে কিছু চাইনি, শুধুমাত্র রুদ্রকে ছাড়া। আমি ওকে ভালোবাসি ভাইয়া। আমার পুতুল যা চাইবে আমি তাকে তাই দিব। দরকার পড়লে ওই মেয়েটাকে ওর জীবন থেকে সরিয়ে দিব, তাও তুই কষ্ট পাস না। রেয়ান চৌধুরী আর ফারিয়া চৌধুরী তারা আপন ভাই বোন। ছোটবেলায় তাদের মা বাবা মারা যান, কিভাবে মারা যান কেউ জানে না। তখন থেকেই রেয়ান ফারিয়াকে আগলে রেখেছেন, নিজে অনেক কষ্ট করে এত কিছু করেছে। তার বোন ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই। আর তার চাচা মামারা ছোটবেলায় তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে চেয়েছিল, তাই এখন সে তাদের খোঁজ খবর রাখে না। রিয়ান পলিটিক্স করার পাশাপাশি নিজের ব্যবসা সামলায়। রিয়ান অনেক আগেই পড়ালেখা শেষ করেছে আর ফারিয়া এবার অনার্স ফাইনাল ইয়ারে। বাসায় একবার রহিম মির্জাকে দাওয়াত করেছিল, তাও ব্যবসার পার্টনারশিপের করার জন্য। তখন ওনার সাথে এসেছিল রুদ্র মির্জা, আর সেদিন থেকেই তাকে তার বোনের পছন্দ হয়। সেখান থেকে আস্তে আস্তে ভালোবেসে ফেলে। এখন যেভাবে হোক রুদ্র আর তার বোনের বিয়েটা দিবেই দেবে। তার একটা মাত্র বোন, সে বোনের জন্য সব করতে পারে। তুমি এত নিষ্ঠুর হবে আমি ভাবিনি নূরের মা। একদম নূরের মা বলে ডাকবে না বলে দিলাম। আমি শুধুমাত্র লিওনের মা, ব্যাস, আর কারো মা না হতে চাই। নিষ্ঠুর কেন হব না? নূর কার মতো হয়েছে তুমি বুঝতে পারছো না? তুমি বড় নিষ্ঠুর মা, তুমি এমন হবে আমি ভাবিনি। নূরের না তুমি খবর নিছো, না আমাকে নিতে দিচ্ছ। দেখবে এই নূরেই একদিন তোমার কাজে আসবে। এই যে ছেলেকে নিয়ে এত অহংকার করছো, সেই অহংকার একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। কথাটা মিলিয়ে নিও। খবরদার আমার ছেলেকে নিয়ে বাজে কথা বলবে না। ওই মেয়েটার জন্য নূরকে আমার জীবনেও লাগবে না। বলেই উনি রুম থেকে চলে গেলেন। রেয়ান জামান ওনার যাবার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওনার নূরের কথা ভীষণ মনে পড়ছে। মেয়েটা যে সহজ সরল কেমন আছে সেটা ভাবতেই ওনার চোখ ভিজে উঠল। আজ বিয়ের 5 দিন হয়ে গেল, এখন ওনার দেখা মেলে শুধু রাতেই। এর আগে কোথায় থাকেন, কই যান, আমার জানা নেই, না আমি জানতে চাই। ওনার থেকে যে আমি দূরে দূরে আছি সেটাই অনেক। এই কয়েকদিন শাড়িটা আমি বেশ ভালোভাবে পরতে পারি, সামলাতেও পারি। ঘরের কাজগুলো এখনও ঠিকভাবে করতে পারি না, তবে চেষ্টা করি। আর তার মধ্যে ভাবি আর মারিয়া প্রচুর আড্ডা দিয়েছি। অবশ্য সেখানে দাদি শাশুড়ি নাক গলিয়েছেন, তবে পাত্তা পাননি। ডিনার করেই রুমে আসলাম ঘুমাতে। উনি নাকি বাইরে থেকে খেয়ে আসবেন, তাই কাউকে অপেক্ষা করতে মানা করেছেন। রুমা আস্তে আস্তে আব্বুর কথা মনে খুব পড়ল। সব সময় মনে পড়ে, তবে আমি নিজেকে এটা সেটা করে ব্যস্ততা রেখেছিলাম। কিন্তু ওই যে দিন শেষে আবার মনে পড়ে, আচ্ছা ওনারা কি আমাকে আর দেখতে আসবে না? সত্যি কি আম্মু আমার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না? এসব ভাবতেই চোখটা ছলছল করে উঠল। তাই আমি এতদিন বন্ধ থাকা ফোনটা অন করলাম। তারপর আব্বুকে কল দিলাম, কিন্তু ফোন বন্ধ। আমি অনেকবার ট্রাই করলাম, কিন্তু বন্ধ। ভয়ে ভয়ে আর আম্মুর ফোনে কল দিইনি, হয়তো উনি রেগে যাবেন আর আমার মুডটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি দ্রুত শাড়ি বদলিয়ে ঘুমানোর জন্য আরামদায়ক কাপড় গায়ে জড়িয়ে ফোনে ফেসবুক স্ক্রল করতে লাগলাম। কয়েকটা বিছানায় উঠানোর আর একটা নিচে দোল দিচ্ছি, আর এলোমেলোভাবে শুয়ে ক্রিম আপার ভিডিওটা দেখছি। আমি মোবাইলে একবার মন দিলে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে বুঝতেই পারি না। আমি পাক্কা মোবাইল প্রেমী। ক্রিম আপার উল্টোপাল্টা ইংরেজি শুনে হাসতে হাসতে আমি সারা বিছানা ঘোরাঘুরি খাচ্ছিলাম এক প্রকার। কিন্তু হুট করেই দরজার দিকে যেতেই আমি থমকে গেলাম, কারণ দরজার সাথে পিঠ ঠেকিয়ে রুদ্র মির্জা এক মনে আমার দিকে তাকিয়ে আছেন। ওনার এমন তাকানো দেখে আমি ভয়ে বসে পড়লাম। হাত পা অলরেডি কাঁপতে শুরু করে দিয়েছে। মনে মনে ভাবছি, উনি এখন এলেন? উনি আস্তে আস্তে আমার দিকে হেঁটে আসলেন, তারপর অনেকটা আমার কাছে এসে একটা ভ্রু উঁচিয়ে বললেন, তোমার মোবাইল আছে, আগে জানতাম না তো। আর এসব কি ফাউল ভিডিও দেখতেছো? এত যখন আজাইরা সময় পেয়েছো তখন পড়তে বসতে মোবাইল দেখার মানে কি?
ব্যাস, ওনার এই শান্ত গলায় শাসানোটা যথেষ্ট ছিল আমার সারা শরীর কাঁপাতে। আমি কাঁপা কাঁপা ঠোঁটে বললাম, আসলে আমার ঘুম আসছিল না, আর এখন পড়ারও ইচ্ছে হচ্ছিল না, তাই একটু ক্রিম আপার সমলক্ষওয়ালা ভিডিও দেখছিলাম বলেই তাড়াতাড়ি মুখে হাত দিয়ে ফেললাম। কি বলতে গিয়ে কি বলে ফেললাম। এই জন্য মারিয়া আমাকে হাঁদা উপাধি দিয়েছে। আমার কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল তারপর চেহারা গম্ভীর করে বললেন, তুমি যেমন ফাউল দেখো তেমন ফাউল ভিডিও। বলেই উনি ফ্রেশ হতে চলে গেলেন। আর আমি লম্বা একটা শ্বাস নিলাম। আর একটু হলে জ্ঞান হারিয়ে ফেলতাম। মনে মনে ক্রিম আপাকে কয়েকটা গালিও দিলাম। আস্তে আস্তে ওনার প্রতি ভয়টা আমার কমে যাচ্ছে। হয়তো প্রবৃত্ত বন্ধনে আবদ্ধ হয়েছে তাই, তবে পুরোপুরিভাবে ভয়টা যায়নি। ওনার রাম ধমকে এখনও আমি ভয় পাই। এইসব ভেবেই ফোনটা বন্ধ করে পাশে রেখে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর উনিও ঘুমাতে আসলেন, তবে হাতে অনেকগুলো ফাইল নিয়ে। উনি বিছানায় বসে সেই সব কী নিয়ে হিজিবিজি কাজ করছেন। আমি সেদিকে পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত 1টার দিকে রুদ্র সব কাজ শেষ করে ফাইলগুলো গুছিয়ে রাখতে যাবে তার আগেই চোখ যায় নূরের দিকে। কেমন এলোমেলোভাবে ঘুমাচ্ছে, মাথাটা বালিশে নেই, পা দুটো কয়েকটা ফাইলের ওপর, চুলগুলো সারা বিছানা ছড়ানো। রুদ্র বেশ বিরক্ত হলো। তার মতো একজন গোছানো পারফেক্ট স্ট্রং পার্সোনালিটি মানুষের এমন একটা আধ পাগল রোগী আগোছালো হয়ে তার জীবনসঙ্গী হবে সেটা সে জীবনও ভাবেনি। সে সবসময় শান্ত ভদ্র চুপচাপ স্বভাবের মেয়ে চেয়েছিল। নিজের লাইফে যাকে সে সব বলতে পারবে, যাকে কিছু না বললেও সে বুঝে যাবে, কিন্তু ভাগ্য তা সহায় হলো না। এসব ভেবেই নূরকে ভালোভাবে শুইয়ে দিয়ে নিজের সব ফাইল গুছিয়ে রেখে ঘুমাতে চলে আসলো। সকালের দিকে সবাই ব্রেকফাস্ট করতে বসলাম। আজ শুক্রবার, তাই সব বন্ধ বলে সব পুরুষরা ঘরে আছেন। আমি কোনো কাজ ভালোভাবে না পারায় আমাকে খাবার টেবিলে আনা নেওয়ার কাজটা দেওয়া হয়েছে। একে তো শাড়ি পরে আছি, তার উপর দ্বিতীয় হাতের বালা। বিরক্তিতে সারা শরীর রিডি করতে লাগলো, তাও বাধ্য হয়ে পড়তে হচ্ছে। খাবার টেবিলে আনার পর এক এক করে সবাই এসে বসে পড়লো। শ্বশুর বাবাকে যতটুকু কঠোর ভেবেছিলাম ততটুকু উনি নন। উনি অনেক ভালো মনের মানুষ, শুধু চেয়ারম্যান হিসাবে একটু রাগী। উনি বসলেন দাদি শাশুড়ির পাশে, আর ওনার পাশে শাশুড়ি মা, তারপর বড় ভাই মাহিন মির্জা, তারপর ওনার 2 বছরের ছেলে আফরান মির্জা, তারপর বসলেন তানিয়া ভাবি, আর অন্য পাশে আমি আর রুদ্র মির্জা। খাবার সব সময় শাশুড়ি মা সবাইকে নিয়ে দেন, এটা ওনার একটা ইচ্ছা। তারপর শ্বশুর বাবা আর রুদ্র মির্জা কথা বলছেন। আমরা মেয়েরা খেয়ে চলেছি চুপচাপ। ওনাদের কথার শেষে দাদি হঠাৎ আমাকে বলে উঠলেন, এই জ্ঞান হারানো মাইয়া শোনো, আমাকে এখানে তাড়াতাড়ি বাচ্চা লইতে হয়। তুমি আবার মডার্ন মাইয়াগোর মতো বছর খানিক পর নিতে যাইও না। বড় নাত বউ পড়ালেখা করছে, কিন্তু বাচ্চাও সামলাইছে। যতদিন জীবিত আছি ততদিন নাতনির ঘরে পুতিন পালতে চাই। ওনার কথা শুনে রুদ্র বিস্ময় খেলেন। দাদির কথা শুনে তো রাগ হলো, তাই এক প্রকার মুখ ফসকে বলেই ফেললাম, আমি কেন এখন বাচ্চা পালবো? আমি তো নিজে এখন একটা বাচ্চা। আর ওনার প্রতি আগেও আমার রাগ ছিল, তাই হালকা রেগে বললাম, আপনার এত বাচ্চা পালার ইচ্ছা হলো, আপনিই বরং বাচ্চা পায়দা করুন। ব্যাস, কথাটা বলে বুঝতে পারলাম কেলেঙ্কারি আমি করে ফেলেছি। ভয়ে ভয়ে রুদ্রর দিকে তাকালাম। উনি আগুন চোখে তাকিয়ে আছেন আমার দিকে, যার মানে আজ আমার খবর আছে। আমি আরও ভয়ে ভয়ে সবার দিকে তাকালাম। শ্বশুর বাবা মিটিমিটি করে হাসছেন, তবে দাদি আমার দিকে ভেঙচি কাটলেন। আর এক প্রকার লজ্জা নিয়ে আমি ব্রেকফাস্ট শেষ করলাম। সকালে আমার কেলেঙ্কারি করে আমি আর রান্নাঘর থেকে নিজের রুমে যাইনি। আজ ছুটির দিন হওয়ায় সবাই বাসায় আছেন। আমিও অল্প স্বল্প শাশুড়ি মা আর ভাবিকে সাহায্য করছি, কিন্তু গরমে ঘেমে একদম ঘামকুমারি হয়ে গেলাম। তাই শাশুড়ি আম্মু বললেন, তোমরা দুইজন গোসল করে নাও, আর তানিয়া মা তুমি তাড়াতাড়ি গোসল করে ফেলো। আবার আফরানকেও করাতে হবে, ওকে খাওয়াতে হবে। তানিয়া ভাবি হেসে ওনার রুমে চলে গেলেন। তবে আমি রুমের কাছে এসে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছিলাম না, তাও বাধ্য হয়ে নিজেকে সামলিয়ে ভেতরে যাওয়ার ঠিক করলাম। কি আর হবে, শুধু জ্ঞানই হারাবো, এছাড়া তো উনি আর আমাকে মেরে ফেলতে পারবেন না। আমি রুমে ঢুকে দেখলাম উনি গত রাতে সেই ফাইলগুলো নিয়ে কি যেন করছে। দরজা হয়তো উনি খোলা রেখেছেন। আমি আস্তে আস্তে আলমারির কাছে গেলাম, এমনভাবে পা ফেললাম যাতে উনি না বুঝে আমি রুমে এসেছি। তবে শেষ রক্ষার হলো না। উনি আমার দিকে গম্ভীর চোখে তাকালেন, আর আমি
ভয়ে চোখ ফিরিয়ে নিলাম। আমাকে অবাক করে দিয়ে উনি কিছু না বলেই ওনার কাজে মন দিলেন। তাই আমি আর স্বস্তির নিঃশ্বাস ফেলে শাড়ি হাতে নিয়ে সব গহনা খুলে ওয়াশরুমের দিকে চলে গেলাম। গোসল সেরে ভালোভাবে শাড়ি গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বের হলাম। হাতে ওনার দিকে তাকালাম। উনি ওনার কাজেই ব্যস্ত, ভাবনার কাজ, হয়তো কিছু বলবেন, সেটা ভেবেই মনে মনে হাসলাম। তারপর আয়নার সামনে গিয়ে হাতে বালা, কানে দুল, গলায় ছোট্ট হার পরে নিলাম। আর একটু সেজে চুলগুলো খুলে দিয়ে পাখার নিচে দাঁড়ালাম। তারপর আস্তে আস্তে চুলগুলো নেড়ে ছেড়ে শুকনোর চেষ্টা করলাম। আর অন্যদিকে রুদ্র ফাইল থেকে চোখ সরিয়ে নূরের দিকে তাকিয়ে থমকে গেল। ভেজা চুল এলোমেলো ভাবে ছড়িয়ে আছে। ভেজা চুলের কারণে ব্লাউজ ভিজে একাকার। নূরের এমন রূপ দেখে রুদ্র চোখ বন্ধ করে কয়েকটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। মেয়েটার প্রতি সে দিন দিন আকর্ষণ অনুভব করছে, করাটা স্বাভাবিক, সে তার ওয়াইফ। নূর চুল নাড়াছাড়া করতে করতে হঠাৎ রুদ্রের দিকে তাকালো। রুদ্রের গভীর চোখ দুটোর মধ্যে সীমাবদ্ধ দেখে চোখ চমকে উঠল। রুদ্র এখনো ঘোর লাগা চোখে তাকিয়ে আছে নূরের দিকে, কিন্তু কিছু একটা মনে পড়তেই সে দ্রুত উঠে নূরের কাছে গিয়ে তার হাতটা পেছনে আলতো চেপে ধরে বলল, বলেছিলাম না যেখানে সেখানে বাচ্চামো না করতে। রুদ্রের এমন হুট করে আক্রমণে ঘাবড়ে যায় নূর, যেন মনে হলো সে জ্ঞান হারাবে। হয়তো রুদ্র সেটা বুঝতে পারলো, তাই রেগে বলল, যদি জ্ঞান হারাও তাহলে এমন অবস্থা করব যে আর জ্ঞান ফিরে আসবে না। ওনার কথায় ঝংকারে আমি আর জ্ঞান হারালাম না, তবে মৃদু কাঁপছে আমার শরীর। আমার কাঁপাকাঁপি দেখে উনি বেশ বিরক্ত হয়েই বললেন, এত কাঁপছো কেন? ভালোভাবে দাঁড়াও বলছি। আমি নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করলাম, তবে সফল হলাম না। এক প্রকার দুর্বল হয়ে ওনার বুকে ঢলে পড়লাম, তবে জ্ঞান হারাইনি। উনি আমার এমন কাজে হতভম্ব হয়ে গেলেন। তারপর মিনমিন গলায় বললেন, একটু কাছে আসতেই তুমি জ্ঞান হারাও, আর দাদি যা বললো তা করতে গিয়ে তো তোমাকে আর খুঁজেও পাওয়া যাবে না, ন্যাকা। ওনার কথা মানে বুঝতে পেরে লজ্জায় আমি লাল হয়ে গেলাম, তবে দুর্বল শরীর নিয়ে ওনার বুক থেকে মাথা তুলতে পারলাম না। উনি আমাকে বললেন, দাদি আমাদের গুরুজন, ওনাকে আমরা সবাই সম্মান দিয়ে কথা বলি। তুমি যেভাবে কথা বলেছো নিশ্চয়ই উনি কষ্ট পেয়েছেন। উনি কথাগুলো ভুল বলেননি, কারণ উনি তো সেই জমানার মানুষ, তাই ওনার কথাগুলো এমন। তুমি আমার অর্ধাঙ্গিনী, তাই তোমাকে বোঝাচ্ছি এখন, কিন্তু পরের বার যেন আর ভুল না হয়। তখন বোঝাবো না, বরং পিস্তল দিয়ে টুকে দিব। এখনো চিনো নাই আমাকে। ওনার কথাগুলো শুনে ভয়ে আমি আরো জমে গেলাম। আসলেই তো উনি তো ভুল কিছু বলেনি। আমি কোনোদিনও তাদের সাথে এমন বিহেভ করতাম না। ওনার প্রতি রাগ ছিল, সেটাই বের করেছিলাম তখন। উনি আমাকে এত সুন্দর করে বোঝালেন যে আমার বেশ ভালো লাগলো, তবে শেষের কথা শুনে কেঁপেও উঠলাম। তারপর আমি আস্তে আস্তে ওনার মুখ থেকে মাথাটা তুলতেই উনি হুট করে আমার কোমর ছড়িয়ে ধরলেন। ওনার কাছে আমি বোকা বনে গেলাম। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকাতেই উনি বললেন, এমন আধভেজা অবস্থায় আমার সামনে আসবে না বলে দিলাম। ভুল কিছু হয়ে গেলে তুমি 1 মাস জ্ঞান হারিয়ে পড়ে থাকবা। বলেই আমাকে ছেড়ে আবার বিছানায় বসে পড়লেন। ওনার কথা শুনে লজ্জায় আমি কুঁকড়ে গেলাম। তারপর নিজেকে পরিপাটি করে ওনার দিকে না তাকিয়ে রুম ত্যাগ করলাম। আজ অনেকদিন পর আমি আর মারিয়া ভার্সিটি যাচ্ছি, তাও আবার তাদের গাড়ি নিয়ে, যা আমার কাছে বিরক্তিকর, কারণ আমি সবসময় রিক্সা করে চলাচল করতে পছন্দ করি। কিন্তু শ্বশুর বাবার হুকুমের আমাদের গাড়ি করে যেতে হচ্ছে। আর মির্জা সাহেবের কথা মতো আমাকে তো কালো বরকা হিজাব পরলাম। আমি আগেও পড়তাম, তবে মাঝে মাঝে। আমি ভার্সিটি আসার আগে উনি বারবার করে বলেছেন দুষ্টামি লাফালাফি একদম করবে না। ওনার এক পক্ষার হুমকি ধমকি শুনেই ভার্সিটি যাচ্ছি। তো মিস্টার রুদ্র মির্জা, নিজের ওয়াইফকে কখন ডিভোর্স করছো? আমি কেন আমার ওয়াইফকে ডিভোর্স দিতে যাব? ও মিস্টার রুদ্র মির্জা, আমি জানি তোমাদের বিয়েটা একটা মিস্টেকের কারণে হয়েছে। তো কি হয়েছে? তো কথা হচ্ছে, আমার বোন তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি চাই তুমি আমার বোনকে বিয়ে করো। মিস্টার রেয়ান চৌধুরী, আমি অলরেডি বিবাহিত। আমার 2টো বউ পালার ইচ্ছে কিংবা মোট কোনোটাই নেই। তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিবে আর আমার বোনকে বিয়ে করবে, এটাই ফাইনাল। আমার লাইফের ডিসিশন কি আপনি নেবেন মিস্টার রেয়ান চৌধুরী? আর আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে তার জীবন নষ্ট করতে চাই না।
তাহলে আমাদের মাঝে একটা ডিল হয়ে যাক। কিসের ডিল? তুমি যখন চাও না তোমার বর্তমান ওয়াইফকে ডিভোর্স দিয়ে জীবন নষ্ট করতে, তখন আমি একটা কথা বলবো, তুমি ডিভোর্স দিয়ে দাও ওই মেয়েটাকে, তারপর না হয় তাকে আমি বিয়ে করব, আর তাও তুমি আমার বোনকে বিয়ে করে নাও। আমার বোনের জন্য এতটুকু ত্যাগ আমি করতেই পারি। মুখ সামলে কথা বলুন মিস্টার রিয়ান চৌধুরী। ভালোভাবে কথা বলছি বলে মাথায় উঠে নাচবেন না। আমি আমার বর্তমান ওয়াইফ নিয়ে সন্তুষ্ট আছি, আর আমি কাপুরুষ না যে নিজের ওয়াইফকে অন্য কারো হাতে তুলে দিব। গেট আউট। রিয়ান অপমানে সে জায়গায় ত্যাগ করলেন, তবে যেতে যেতে বললেন, আমার বোনকে তোমার বিয়ে করতেই হবে। রিয়ানের সব কথা ভাবতে রাগে সারা শরীর কাঁপছে রুদ্রর। সে কখনোই ভাবতে পারে না নূর অন্য কারো হবে সেটা। সে নূরের সাথে থাকতে থাকতে তার মায়ায় পড়ে গেছে, কিন্তু রিয়ানের কথাগুলো কোনোভাবে বলতে পারছে না। তাই সে সেখানে কিছু জিনিসপত্র ভাঙতে শুরু করলো। সে কখনো তাদের অফিসে আসে না, আর আলাদা কাজ থাকে সব সময়, কিন্তু বাবার কথাতে আজকে আসতে বাধ্য। আর আসতে রেহান হাজির। রুদ্র মনে মনে ভাবলো, রেহান যদি এমন একটা বাজে জিল নিয়ে আবার কখনো তার কাছে আসে, তখনই সে নির্ঘাত ঠুকে দিবে। রেহান নিজে আজ গাড়ি চালিয়ে বোনের ভার্সিটির দিকে যাচ্ছে। সে কোনো সময় বোনকে আনতে যায় না, কারণ ব্যস্ততার জন্য একদম সময় পায় না, কিন্তু আজকে সে ফ্রি হতেই তাই তার বোনকে সারপ্রাইজ দিতে আসা। মনে মনে ভাবছে রুদ্রর কথাগুলো। রুদ্র যা বলছে তা একদম ঠিক, তবে রিয়ান কি করবে? বোন তাকে ভালোবাসে, ভাবলো পরে আবার বুঝাবে। রুদ্রকে আপাতত সব শান্ত হোক। ভার্সিটির কাছে আসতেই সে গাড়ি থেকে বের হয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কখনো তার বোন বের হবে তার জন্য, কিন্তু কিছুক্ষণ পর কিছু একটা দেখে রিয়ান থমকে যায়। কঠোর হৃদয়ের খেলে যায় একরাশি অনুভূতি। এই অনুভূতির সাথে তার নতুন পরিচয়। সে জানে না এই অনুভূতিটার নাম কি। সে দেখতে পায় তার কিছুটা দূরে দুটো মেয়ে বেলুন নিয়ে টানাটানি করছে, কিন্তু তার চোখ আটকে গেছে কালো বরকা হিজাব পরা মেয়েটির দিকে। চেহারা দেখা যাচ্ছে, কারণ মুখে দেওয়া মাস্কটা হাতে নেওয়া। গোল গোল টাইপের গাল দুটো ঘেমে লাল হয়ে আছে, কাজলহীন চোখ দুটো বেশ আকর্ষণীয়, ঠোঁটটা অনেকটাই গোলাপি। এতটুকু ভাবতে মেয়েটা তার কাছে এসে বলল, ভাইয়া আপনি কি আমার বেলুনগুলো রাখবেন? তবে ওই চুন্নি যে আছে না, ওকে আবার দিতে যাবেন না, ও আপনার থেকে নিতে আসলে অবশ্যই ধমক দেবেন। বলেই মেয়েটা আবার গাড়ির পেছনে লুকালো। মেয়েটার কণ্ঠ শুনে আমি যেন অন্য দুনিয়ায় হারিয়ে গেলাম। সে কি বলল সেটা আমি শুনিও নি, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। মেয়েটা খুঁজতে এলো সে মেয়েটাকে সে চুন্নি বলে সম্বোধন করেছে। সেই মেয়েটা আমার কাছে এসে বেলুনগুলো দেখে বলল, ভাইয়া নিশ্চয়ই বেলুনগুলো আপনাকে নূর দিয়েছে, তো নূর কই জানেন? যাকে দেখে আমার হার্ট দ্রুত চলা শুরু করেছিল সেই মেয়েটার নাম নূর। সেটা জেনেই মনে মনে হাসলাম। আরও হাসি পেল তাদের বাচ্চামো দেখে। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ এইগুলো আমাকে নূরময়ী দিয়েছে, আর সে আমার গাড়ির পেছনেই লুকিয়ে আছে। আমার কথা শুনে নূরময়ী গাড়ির পেছন থেকে বের হয়ে এসে ছু মেরে বেলুনগুলো নিয়ে আমাকে বলল, আপনার মতো আজাইরা লোককে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। কেন বলতে গেলেন, বোঝাটাই নষ্ট করে দিলেন। বলেই এক প্রকার রেগে চলে গেল নূরময়ী। তার পেছন পেছন চলে গেল তার সাথে থাকা মেয়েটা। ওর কথা শুনে মুচকি হাসলাম। মেয়েটা বড়ই বাচ্চামো স্বভাবের। তারপর মনে মনে নূরময়ী নামটা কয়েকবার উচ্চারণ করতেই রিয়ানের মনে অদ্ভুত অনুভূতি হলো। মনে মনে ভাবলো, এই নূরময়ীকে আমার চাই, তাকে একান্ত আমার নূরময়ী করে রাখতে চাই। রোদের তাপে সারা শরীর ঝলসে বাসায় এসে আমি আর মারিয়ার ঝগড়া শুরু করে দিলাম। ও আজ এখানে থাকবে, কারণ আমার ভাইয়া একটা কাজে শহরের বাইরে গেছেন, কয়েকদিন লাগবে ফিরতে, তাই সে নিজের রুমেই থাকবে। আমাদের ঝগড়া মূলত বেলুন নিয়ে। ভার্সিটি থেকে বের হয়ে মারিয়া কতগুলো বেলুন কিনে নিল। সে বেলুন প্রেমী, তাই তাকে রাগাতেই এক প্রকার জোর করে ওর কাছ থেকে বেলুনগুলো নিয়ে দৌড় লাগিয়েছিলাম। কিন্তু এক আজাইরা ছেলেকে বিশ্বাস করে সব শেষ, ধরা খেয়ে গেলাম। সেখান থেকে আমরা ঝগড়া করতে করতেই বাসায় ফিরেছি, আর এখনো করছি। অবশেষে মারিয়া বলল,
জানো, বাদ দে, দোষ দুজনেরই। ওকে, আর যা ফ্রেশ হয়ে আয়। সে বিকালে থেকে আমি আর মারিয়া আড্ডা দিয়ে যাচ্ছি মারিয়ার রুমে। দুইজনে অনেক মজাও করেছি বটে, এটা সেটা বলে। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তাও আমাদের আড্ডা শেষ নেই যেন। কিন্তু আমাদের আড্ডার মাঝে তাদের কাজের লোক রিনি ভাবি এসে আমাকে বললেন, মেজো ভাবি, আপনাকে মেজো ভাইয়া ডাকে। উনি কখন আসলেন? কিছুক্ষণ আগে, আমি মাত্র চা দিয়ে আসলাম। সেটা আমি বলে রুম ত্যাগ করলাম। আমি মারিয়ার দিকে বিরক্তি নিয়ে বললাম, এখন আসি কেমন? আর শোন, কিছুক্ষণ পর আবার এসে একসাথে পড়বো। আমার কথা এখনো শেষ হয়নি। তোর জম ভাই কেন ডাকে দেখে আসি। মারিয়া হেসে আমাকে টিচ করে বলল, যাও মেরি ভাবি যাও, বলে খিলখিল করে হেসে উঠল। আমি ওর দিকে রাগি চোখে তাকিয়ে ওনার রুমের দিকে হাঁটা দিলাম। আর ওনার রুমের দিকে আস্তে আস্তে ভাবলাম, আজ আবার কি এমন করলাম? কিছুই তো করিনি, তারা ডাকছে কেন? এইসব ভেবেই ভয়ে ভয়ে ওনার রুমে চলে আসলাম। উনি ফাইল দেখতে দেখতেই চা খাচ্ছেন। আমাকে দেখতে কিছুটা রাগি চোখে তাকালেন। ওনার চোখ দেখে ভয় পেলেও সাহস করে পিটপিট গলায় বললাম, আমাকে ডেকেছেন কেন? উনি নিজেকে শান্ত করে আমার দিকে এক মনে তাকিয়ে বললেন, তোমাকে টাকা যাবে না নাকি? আমি কিছু না বলেই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। উনি আস্তে করে বিছানা থেকে উঠে আমার কাছে এসে হালকা রাগ নিয়ে বললেন, আমি তোমার হাজবেন্ড, তাই আমি কখন বাসায় আসছি না আসছি, আমার কি পছন্দ না, আমার কখন কি প্রয়োজন সে খেয়াল আসে তোমার? আমি আমাদের সম্পর্কটা স্বাভাবিক করতে চাই, আর তুমি পারো শুধু সবার সাথে হাহা হিহি করতে। তুমি কখন বুঝবে তোমার দায়িত্ব কর্তব্যগুলা? বাচ্চা তো আর না তুমি। ওনার কথাগুলো সব আমার মাথার উপর দিয়ে গেল। তাই কাঁদো কাঁদো হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, আমায় কি করতে হবে বলুন? উনি আমার কথা শুনে রেগে চিল্লিয়ে বললেন, কি করতে হবে তাই না, আসো আমার পা টিপে দাও। ওনার চেল্লানোর শুনে ভয়ে আমি রুমের দরজার সাথে মিশে গেলাম আর বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নিতে লাগলাম। খুব ইচ্ছে হচ্ছিল জ্ঞান হারাতে, তবে ওনার ভয়ে সেটাও পারলাম না। জ্ঞান কোনোভাবে হারালো না আমার। উনি আমার কাছে এসে শক্ত করে কাঁধ চেপে ধরে বললেন, এজন্যই আমি অবুঝ কোনো মেয়েকে বিয়ে করতে চাইনি। তুমি আসলেই তুমি আমার জীবনসঙ্গী হওয়ার যোগ্য না। বলেই আমাকে ধাক্কা দিলেন। ওনার কথায় অপমানী লজ্জায় আমি কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লাম। কি করব কি বলবো ভেবে পাচ্ছিলাম না। উনি রেগে বারান্দায় চলে গেলেন আর আমি সেখানেই বসে কাঁদতে লাগলাম। তার কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে মনে মনে বললাম, আমাকে অপমান করা তাই না, আমিও আপনার যোগ্য হয়ে দেখাবো। তারপর চোখের পানি মুছে তানিয়া ভাবি রুমের দিকে হাঁটা দিলাম। রুদ্র কিছুক্ষণ পর রুমে এসে দেখলো নূর নেই। রুদ্র খারাপ লাগলো। আজকে রাগ থেকেই সে নূরের সাথে খারাপ বিহেভ করেছে। সে বা কি করবে? সে চায় নূর থাকে, বুঝুক আর কেয়ার করুক, আর তাকেই যেন ভালোবাসে। তারপর মনে মনে ভাবলো, নূর তো ছোট না, তবে সেসব কিছু এখনো বুঝে নিতে পারেনি। হয়তো আমার ওকে সময় দেওয়া দরকার। এসব ভাবতে ভাবতে তার ফোনে কল আসলো আর রিসিভ করে কিছুক্ষণ কথা বলার পর বলল, আসছি। তারপর রুদ্র আরও কিছু ভেবে রেডি হতে লাগলো, আর তার কাজ আছে, এক্ষুনি যেতে হবে। মেয়ে কান্না করছো কেন? কতদিন বা বিয়ে হয়েছে তোমাদের? আস্তে আস্তে সব বুঝবা। আমি কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ ভাবি, আমাকে বলো কিভাবে ওনার প্রতি থাকা দায়িত্ব কর্তব্য পালন করব। তানিয়া ভাবি হেসে আমার মাথায় আলতো হাত বুলিয়ে বলল, পাগলি মেয়ে, আর কান্না করিও না। আমিও প্রথমে নিজেকে মানিয়ে নিতে পারিনি, তবে আস্তে আস্তে সব শিখেও গেছি, মানিয়েও নিয়েছি। কিভাবে? আচ্ছা আগে বলো, তুমি মেজো ভাইকে ভালোবাসো না ভালো লাগে, নাকি মায়ায় পড়েছো? ভাবির কথাই লজ্জা পেলাম আর বললাম, দূর ভাবি, কি বলছো এইসব? তানিয়া ভাবি ঢং করে বলল, আর লজ্জা পেতে হবে না, তবে উত্তরটা দিতে হবে, না হলে বুঝবো কেমনে? আমি অনেক ভাবলাম, হয়তো একটু মায়ায় পড়ে গেছি, কিন্তু ভালোবাসা ভাবতেই মৃদু কেঁপে উঠলাম। সেই মানুষটাকে ভালোবাসবো ভেবে চমকে উঠলাম। তবে নিজেকে সামলিয়ে ভাবির দিকে তাকিয়ে মুখ কালো করে বললাম, কোনটা না ভাবি, আমি ওনাকে ভয় করি, যাকে বলে জমির মতো ভয়। আমার কথায় তানিয়া ভাবি কপালে চাপ্পড় দিয়ে বলল, আল্লাহ তোমার দুই রকম, তোমাদের কোনো মিলও নেই, তবে
আল্লাহ তোমাদের একসাথে করেছে যখন তোমাদের ভালোর জন্যই করেছে। আর তাহলে শোনো, ভাইয়ের প্রতি কি কি কর্তব্য দায়িত্ব পালন করতে হবে, তবে জ্ঞান হারালে চলবে না বলে দিলাম। বলেই ভাবি আমাকে অনেক কিছু বুঝিয়ে দিলেন। ভাবির সব কথা শুনে আমি চোখ বড় বড় করে হয়ে গেল। আল্লাহ, কথাগুলো শুনে আমি জ্ঞান হারাবো মনে হচ্ছে। করতে গেলে তো একেবারে উপরে উঠে যাব। ভাবির কথা শেষ করেই বলল, তো ছোট, বুঝেছো? ভাবির কথায় হাত দিয়ে মুখ ঢেকে বললাম, এগুলো করতে হবে, আমি পারবো না। উনি আমাকে জাস্ট খুন করে ফেলবেন। তানিয়া ভাবি খিলখিল করে হেসে বললেন, কিছু করবে না তুমি, চেষ্টা করে দেখিও। বলতে বলতে সেখানে প্রবেশ করলো দাদি। উনি আমার দিকে তাকিয়ে বলল, এই যে জ্ঞান হারানো মাইয়া, জামাইরে আঁচলের মধ্যে বাইন্ধা রাখতে হয়। আমারই তো তুমি পছন্দ করো না, কিন্তু আমি ভালাই কইতাছি। কে বললো আপনাকে আমি পছন্দ করি না? পছন্দ না, বরং আপনাকে ভালোবাসি। ওই দিনের জন্য সরি দাদি। তারপর দুষ্টুমি হেসে বললাম, দাদি গো, জামাইরে কিভাবে আঁচলে বাঁধে। দাদি অল্প বয়সী মেয়েদের মতো খিলখিল করে হেসে উঠে বললেন, আমি জানি আমার জন্যই তোমাগো বিয়া হয়েছে, তাই আমারে পছন্দ করতেন না। সেদিন আমি অমন না করিলে তোমাগো বিয়া হতো না। তারপর যা হইয়াছে ভালোই হইয়াছে। আমার নাতি রাজপুত্রের মতো একখান বর পাইছো। বলেই উনি ভাব নিলেন। দাদির কথার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে উচ্চস্বরে হেসে উঠলাম। তারপর ভাবি আর দাদিও হেসে উঠলেন। তারপর দাদি বললেন, শুনো মেয়ে, স্বামীকে আগে আঁচলে বাঁধবা, যেন অন্য মাইয়ার লগে ইটিস পিটিস করতে না পারে। আমি গোল গোল চোখে দাদিকে বললাম, সেটা কিভাবে করব দাদি? তোমরা আজকাল মাইয়াগুলো জামাইকে একই বাড়ি পাত্তা দাও না। আমাগো জামানায় আমরা জামাই ছাড়া কিছু বুঝিও নাই। তাহলে দাদি, আপনিও দাদার জন্য পাগল ছিলেন? যা কি যে বলো, আমার মেঝো নাতিরে আঁচলে বাঁধতে অনেক কষ্ট হবে মেয়ে। আমি ঠোঁট উল্টে মন খারাপ করে বললাম, তো এখন উপায়? শুনো আমার কথা, জামাই ঘরে আসলে পিছন পিছন ঘুরবা। কি খাবে, কি লাগবো, কি চাই সব দিবা। জামাই বাসায় থাকলে বেশি বেশি সাজবা। জামাইয়ের সামনে বেশি বেশি শাড়ি পরবা। তারপর জামাইয়ের সামনেই কাপড় বদলাবা। মাথায় ঢুকেছে? তারপর দাদি আরো জ্ঞান দিল আমায়। দাদির কথা শুনে লজ্জায় বসা থেকে উঠে দাঁড়ালাম। তানিয়া ভাবির অলরেডি কাশি শুরু হয়ে গেছে। লজ্জায় কান আমার গরম হয়ে গেল। দাদি যা বলল, এইসব করতে গেলে দেখা যাবে প্রাণ আমার পাখি হয়ে উড়ে যাবে। ছি ছি। দাদি বললেন, এত লজ্জার কিছু নেই। এগুলো না করলে স্বামী সোহাগা কেমনে হইবে মেয়ে? আমি দাদির কথা শুনে কানে দুই হাত দিয়ে বললাম, এসব আমার পক্ষে সম্ভব না। তানিয়া ভাবি মুখে হাত দিয়ে হেসে বলল, এসব আমাকেও দাদি শিখিয়ে দিয়েছিল, আর দাদির কথা মতো করেই কিন্তু তোমার বড় ভাইকে এখনো আঁচলে বেঁধে রেখেছি। বলেই অট্ট হাসি দিল। আমি নার্ভাস হয়ে গেলাম তাদের সব কথা শুনে। ভাবতে আমি জ্ঞান হারাচ্ছি, আর করতে গেলে তো কথাই নেই। তারপর আমরা তিনজনে অনেকক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম যে যার রুমে। আসার সময় দাদি আমাকে আরো পরামর্শ দিলেন কি কি করতে হবে। আমি বাধ্য মেয়ের মতো হু হু করলাম। স্যার, আপনি যে মেয়েটার খোঁজ নিতে বলেছেন তার সব ইনফরমেশন আমি নিয়ে এসেছি। মেয়েটার নাম নূর জামান, অনার্স 2য় বর্ষে পড়ে। বাবা লেয়ান জামান একজন ডাক্তারের পাশাপাশি ব্যবসায়ীও। মা রাহেলা খান বাসায় শাড়ি হাতের জিনিস সেসবের ব্যবসা করেন। ভাই লিয়ান জামান এবার ক্লাস 9-এ পড়ছে। তবে স্যার, একটা কথা হলো, মেয়েটা অবিবাহিত, আর তার হাজবেন্ড আর কেউ না বরং রুদ্র মির্জা। সাহিরের কথা শুনে রেয়ান চৌধুরী রেগে বসা থেকে উঠে দাঁড়ালেন। তারপর দাঁতে দাঁত চেপে বললেন, এটা হতে পারে না। তুমি ঠিকভাবে খোঁজ নিয়েছো? জি স্যার, আমি ঠিকভাবেই খোঁজ খবর নিয়েছি। রেয়ান তাকে হাতের ইশারায় যেতে বলল। সে চলে যেতে রেয়ান চেয়ারে বসে পড়ল। রাগে রেয়ানের ফর্সা চেহারা লাল হয়ে গেল। তার এখন ইচ্ছে করছে রুদ্রকে জাস্ট শেষ করে দিতে। তারপর নিজেকে শান্ত করে মনে মনে ভাবল, মিস্টার রুদ্র মির্জা, আমাদের আবার দেখা হবে। রাতে ডিনার করে রুদ্র ঘরে আসলো। এসে নিজের কাজে লেগে পড়ল। কিন্তু কিছু সময় পর রুমে প্রবেশ করলো নূর। রুদ্র নূরের দিকে একটু তাকিয়ে আবার কাজে মন দিল। নূর রুমে এসে বিছানা একপাশে বসে ভাবতে লাগলো কি করবে। দাদি যা বলেছে তা করতে গেলে তো ওকে মির্জা সাহেব ঠুকে দিবেন।
তাও মনে মনে সাহস থেকে আলমারি থেকে ঘুমানোর জন্য কাপড় বের করে ফ্রেশ হয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে সোজা ওনার পাশে শুয়ে পড়লাম। তার কিছুক্ষণ পর উনিও আমার থেকে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়লেন। আমি মনে মনে দাদির কথাগুলো মনে করে ওনার বালিশের কাছে গিয়ে মাথায় রাখলাম। এই কাজটা করতে গিয়ে আমি কেঁপে উঠলাম। আমি ওনার দিকে যাওয়ার উনি প্রথমে চমকে গিয়েছিল, তবে নিজেকে সামলিয়ে রেগে পড়লেন। এখানে কেন আসছো? নিজের বালিশে যাও। ওনার কথা শুনে ভয়ে ভয়ে আমি জমে গেলাম, তবে সরে আসলাম না। উনি আবার হালকা চিল্লিয়ে বললেন, কি সমস্যা? কথা কানে যাচ্ছে না? নিজের বালিশে যাও। আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে আছি, মৃদু কাঁপছি শরীর। উনি এবার বললেন, শেষবারের মতো বলছি, নিজের জায়গায় যাও। কিন্তু আমি তখনও ওনার বালিশে শুয়ে আছি। আমাদের মাঝে তেমন একটা দূরত্ব নেই। আমি ভয় পেলেও শক্ত হয়ে ওনার বালিশে শুয়ে থাকলাম। এবার উনি বললেন, যাবে না তো? ঠিক আছে। বলেই উনি আমাকে এক হাত দিয়ে কোমরে শক্ত করে জড়িয়ে ধরে পায়ের উপর পা তুলে দিয়ে ওনার বাহু ধরে আবদ্ধ করে ফেলেন। তারপর ফিসফিস করে বললেন, এসব নিশ্চয়ই তোমার দাদি শাশুড়ি শিখিয়েছেন। তো শোনো, ওনার কথাই বেশি নাচানাচি করতে যেও না, না হলে পরে দেখা যাবে নাতনির ঘরে পুতিন নিয়ে টানাটানি করবে। বলেই শব্দ করে হেসে উঠলেন। ওনার এইভাবে জড়ি ধরায় আমার সারা শরীর অবশ হয়ে গেল। মনে হচ্ছিল আমি জ্ঞান হারাবো। চোখ নিভু নিভু হয়ে আসছিল, কিন্তু ওনার লাগাম ছাড়া কথা শুনে লজ্জায় আমি কাঁপছিলাম। তবে ওনার হাসির ঝংকারে আর চোখ খুলে ওনার দিকে তাকানোর সাহস পেলাম না। উনি হাসি বন্ধ করেই বললেন, জ্ঞান হারিয়েছো নাকি? তো মিসেস রোগে আপনার ভয় লাগছে না? ওনার কথার বলা স্টাইল আমি আরো লজ্জায় কুঁকড়ে গেলাম। আমার এমন অবস্থা দেখে উনি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে স্বাভাবিক কণ্ঠে বললেন, বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো? তোমার পরিবার তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে, তাই তোমার সব দায়িত্ব আমার। আমি একটা সুন্দর গোছানো স্বাভাবিক একটা সংসার করতে চাই। আমার সব মনের কথা আমি তোমাকে শেয়ার করতে চাই, তবে তার আগে সেটার যোগ্য তোমাকে হতে হবে। বারবার জ্ঞান হারানোটা আমার বিরক্ত লাগে। এটা যেভাবেই হোক তোমাকে কন্ট্রোল করতে হবে। আমার না বলা সব কথা তোমায় বুঝে নিতে হবে। তুমি যেমন আমার দায়িত্ব, আমিও কিন্তু তোমার দায়িত্ব। আর হ্যাঁ, এখন মন থেকে সংসারটা সামলাবে। আমি কখনো তোমাকে ডিভোর্স দিব না। তুমি যেমন হও না কেন, আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ তুমি আমার ওয়াইফ। ওনার সব কথা আমি মন দিয়ে শুনলাম। এখন আর ওনার প্রতি আমার ভয় কাজ করছে না। আমি শব্দ করে কেঁদে উঠলাম। আমি সবসময় চেয়েছিলাম যে আমার লাইফ পার্টনার কেমন হবে, যেন সে আমার দুর্বলতা বুঝবে, আমার ভুলগুলো ধরিয়ে দেবে, আমাকে ভালোটা বোঝাবে। আমি মনে মনে ঠিক করলাম এখন থেকে আর হেলাফেলা করব না কোনো কাজে, মন দিয়ে সব সামলাবো। আমায় কাঁদতে দেখে উনি বললেন, ভালো কথা বললেও কান্না করতে হয় নাকি? আচ্ছা ঘুমাও, আর কান্না করবে না। আমি কাঁদতে কাঁদতে একসময় ওনার বুকেই ঘুমিয়ে গেলাম। সকাল সকাল ডাইনিং রুমে ব্রেকফাস্ট করতে বসেছে রেয়ান চৌধুরী আর ফারিয়া চৌধুরী। তারা চুপচাপ খেয়ে যাচ্ছিল। তখন রেয়ান বলল, বোন আমার এখনো মন খারাপ? ফারিয়া ভাইয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো, তবে কিছু বলল না। রেয়ান বলল, আমি কথা বলেছিলাম রুদ্রর সাথে, সে বলেছে তার বর্তমান ওয়াইফকে ডিভোর্স দিবে না। ভাইয়া আমি কিছু শুনতে চাই না, আমার রুদ্রকে চাই মানে চাই, ব্যাস। আর আমার নূরময়ীকে? রেয়ানের কথাই ভ্রু কুঁচকে এলো ফারিয়ার, তাই বলল, মানে? ও কিছু না, তো রুদ্রকে চাই তো? ঠিক আছে, তাই হবে। আচ্ছা। রেয়ানের কথা ভ্রু কুঁচকে এলো। ফারিয়ার ভাই বলল, ফারিয়া কিছু না বলে খেতে লাগলো। তার কিছু ভালোই লাগছে না। 3টা বছর ধরে সে রুদ্রকে ভালোবেসে আসছে। এত সহজে কি ভুলে যাওয়া যায়? সে বিয়ে করেছে, যেভাবে হোক করেছে তো, কিন্তু সে রুদ্রকে ভুলতে যেতে পারছে না। তাই যে কোনোভাবেই তাকে চাই। রেয়ানের চোখে বারবার নূরের চেহারা ভাসছে। সে আর নিতে পারছে না এমন দূরত্ব। তার যে নূরময়ীকে চাই। সে এই বিষয়ে সরাসরি নূরের সাথে কথা বলবে। তাদের বিয়েটা যখন একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে, নিশ্চয়ই সেই বিয়েটা থেকে বের হয়ে আসতে চাই। এইসব ভেবেই রেয়ান মনে মনে হাসলো। নূরের মা, তুমি কি আর খোঁজ খবর নেবে না মেয়েটার? আর কতদিন এভাবে চলতে থাকবে? ছোট থেকে তো লালন পালন করেছো। মেয়েটা কয়বার কল দিয়েছে তোমাকে আর আমাকে? কলও রিসিভ করেনি।
তুমি এত নিষ্ঠুর কেন হয়ে যাচ্ছ? মেয়েটার জন্য যে তুমি আড়ালে কান্না করো তা কি আমি জানি না ভেবেছো? আগেও বলেছি, এখনো বলছি, ও মেয়ের মা না, আমি শুধুমাত্র লিওনের মা। আর আমি শুধু দায়িত্ব পালন করেছি, কাউকে কথা দিয়েছিলাম তাই। ভালোবেসে লালন পালন করিনি। ওর জন্য আমি কেন কাঁদতে যাব? তুমি কি আমাকে শিখাতে চাচ্ছ মেয়েটাকে কি তুমি ভালোবাসো না? ভালোবেসে কি হবে? সে তো আর আমার পেটের সন্তান না। সে যার সন্তান তারই সন্তান, আমার তো আর না। বলেই নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। রেহান জামানের চোখে পানি চলে আসলো। সে জানে রেহলা খান নিজেকে যত কঠোর নিষ্ঠুর দেখায় না কেন, সে নূরকে প্রচণ্ড ভালোবাসে, তবে সেটা প্রকাশ করে না। হয়তো তার অতীতের কথাগুলো বারবার মনে পড়ে যায়। রুদ্র রাগী চোখে তাকিয়ে আছে নূরের দিকে, আর নূর ভয়ে কাঁপছে। নূর গোসল করতে গিয়েছিল, মাত্র শাড়ি খুলে একপাশে রেখে ব্লাউজটা খোলার আগেই ওয়াশরুমের দরজা ঠাস করে খুলে গেল, আর দেখতে পেলে রুদ্র জামা কাপড় নিয়ে ওয়াশরুমে আসছে। রুদ্র নূরের এইরকম অবস্থা দেখে চমকে তাড়াহুড়ো করে চোখ সরিয়ে নিল, আর এইদিকে নূর তো লজ্জায় ভয়ে তাড়াতাড়ি গায়ের শাড়ি জড়িয়ে নিল। নূরের অবস্থা ঠিক আছে বুঝতে পেরে রুদ্র তার দিকে রাগী চোখে তাকিয়ে পড়ল। তোমার কি কোনোদিন সুবুদ্ধি হবে না? ওয়াশরুমের দরজা বন্ধ না করে গোসল করতে চলে এলে? তুমি আসলে একটা হাদা। বিশেষ করুন, আমি জানতামই না আপনি এই সময় আসবেন। আপনি তো এই সময় বাসায় আসেন না, আর আমি ভুলে গিয়েছিলাম দরজা বন্ধ করতে। আল্লাহ, তুমি এত কথায় কথায় কেঁদে দাও কেন? ভুলে গিয়েছো মানে? মাথায় ছিট আসে? আর যদি এমন হয় দেখবে একদম ঠুকে দিব। আর জীবনেও হবে না। রুদ্র এবার শান্ত হলো, তারপর কি মনে করে যেন নূরকে স্ক্যান করে থমকে গেল। একেবারে এলোমেলো মেয়েটা, এর কখনো বুদ্ধি শুদ্ধি হয় সেটাই আল্লাহ ভালো জানে। নূর এবার কান্না বন্ধ করে হেঁচকি তুলতে লাগলো। রুদ্র ওকে এখনো দেখে যাচ্ছে। কান্না করার ফলে নাক চোখ গাল লাল হয়ে গেছে। তার হঠাৎ নূরের এই কান্নাময়ী মুখশ্রী দেখতে বেশ ভালো লাগলো। সে হুট করে নূরের দিকে এগিয়ে গেল। নূর নিচের দিকে তাকিয়েছিল বলে খেয়াল করেনি, কিন্তু যখন বুঝতে পারলো ওনার আর তার দূরত্ব কমে গেছে, তখন সে উপরে তাকাতে যেন থমকে গেল। দুটো ঘোর লাগা দৃষ্টি তার মধ্যে আবদ্ধ। তার হঠাৎ অস্বস্তি লাগলো, তাই রুদ্রকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই রুদ্র তাকে হাত ধরে আটকায়। এতে যেন সে শক, আর কাঁপা কাঁপা ঠোঁটে অনেকটা সাহস নিয়েই বলল, ছাড়ুন। রুদ্র ওকে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে কোমর জড়িয়ে ধরে বলল, বলেছিলাম না এরকম অবস্থায় আমার সামনে না আসতে? কাঁপা কাঁপা চোখে রুদ্রের দিকে তাকালো, তবে কিছু বলল না। রুদ্র তাকে আরেকটু জড়িয়ে নিয়ে ঝর্ণা ছেড়ে দিল। এতে দুজনেই ভিজে একাকার। নূর কাঁপা কাঁপা হাত দুটো রুদ্রের বুকে রাখলো। ভয়ে সে বরফের ন্যায় জমে গেল। কি হচ্ছে, কেন হচ্ছে, সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। রুদ্র এমন বিহেভ সে মেনে নিতে পারছে না। সে তো সবসময় রুদ্রকে রাগী মুডে গম্ভীর অহংকারী ভেবেছিল। রুদ্র এখনো ঘোরের মধ্যেই আছে। সে এক মনে তাকিয়ে আছে নূরের ভীতু মুখশ্রীর দিকে। শাড়ির ভিজে গায়ে লেপ্টে আছে। রুদ্র নিজেকে অনেক সামলাতে চেয়েও না পেরেই নূরের কাঁপা ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে আবদ্ধ করে ফেলল। নূরের সাথে আচমকে এমন হওয়াতে সে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। রুদ্রের যখন হুঁশ আসলো তখন সে ছিটকে দূরে সরে এলো দূরের থেকে। নূর লজ্জায় আর রুদ্রের দিকে তাকালো না। নূর এখনো ভয়ের দেয়ালের সাথে লেপ্টে আছে। রুদ্র নিজেকে শান্ত করে নূরের দিকে তাকিয়ে বলল, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মাঝে এসব হওয়া স্বাভাবিক, তাই এটাকে স্বাভাবিকভাবেই নিবে। আমি কোনো মহাপুরুষ না যে নিজের বউকে এই অবস্থায় দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবো। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে যদি আর এই এলোমেলো অবস্থায় দেখি তাহলে আজকের থেকে ভয়ঙ্কর কিছু করব। বলেই উনি চলে গেলেন। উনি যেতে আমি তাড়াতাড়ি ওয়াশরুম থেকে দরজা বন্ধ করে নিচে বসে পড়লাম। আমার সাথে কি হয়ে গেল তা বুঝতে পারলাম না। নিজের ঠোঁটের দিকে হাত দিতে চমকে গেলাম। মনে মনে ভাবলাম, আমি জ্ঞান হারাইনি কেন? ওনাকে দেখলে আমি যেখানে জ্ঞান হারাতাম সেখানে এত কিছু হয়ে গেল, আমি জ্ঞান হারালাম না। আমি কি ওনার প্রতি দুর্বল হয়ে পড়ছি? দাদির কথা মতো ভালোবেসে ফেলছি? ভাবতেই বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। তারপর এক প্রকার লজ্জা নিয়েই গোসল শেষ করলাম। রিহান এক মনে তাকিয়ে আছে নূরের দিকে। সে কিছুক্ষণ আগেই নূরের ভার্সিটির সামনে এসেছিল এক নজর নূরময়ীকে দেখার জন্য।
আর দেখা পেয়েও গেল। সে হাসতে হাসতে ঝালমুড়ি খাচ্ছে। সে গাড়ির দিকে বের হয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে নূরকে দেখতে লাগলো। তার কিছুক্ষণ পর সে হেঁটে নূরদের কাছে গেল, তবে কিছুটা দূরত্ব রেখেই দাঁড়ালো আর ঝালমুড়িওয়ালাকে বলল ঝালমুড়ি দিতে। সে জীবনেও এইভাবে ঝালমুড়ি খায়নি, সে ঝাল খেতেই পারে না। তারপর ঝালমুড়ি তার হাতে আসাই সে নূরের দিকে তাকিয়ে খেতে লাগলো। তবে মেয়েটা সেদিকে কোনো খেয়ালই নেই, সে আছে তার আড্ডা দিতে। এক সময় রেয়ানের ঝাল লেগে উঠল আর তার কাশি শুরু হয়ে গেল। ভুল করে সে কাঁচা মরিচ খেয়ে ফেলেছে। তার কাশি দেখে নূর আর মারিয়া তার দিকে ফিরে তাকালো। নূর অবাক হলো, কারণ সে আজাইরা ছেলেটা। কিন্তু তার এমন কাশি দেখে সে দ্রুত তার কাছে থাকা পানির বোতলটা রেয়ানের দিকে এগিয়ে দিল। রেয়ানের কাশতে কাশতে অবস্থা খারাপ। সে তাড়াহুড়ো করে নূরের থেকে বোতলটা নিয়ে ঢকঢক করে সব পানি খেয়ে ফেলল। তারপর সে স্বাভাবিক হতেই নূর জিজ্ঞাসা করলো, ভাইয়া আপনি ঠিক আছেন? রেয়ানের নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি ঠিক আছি নূরময়ী। নূরময়ী মানে? আপনি আমার নাম জানেন কিভাবে? আর দয়া করে এই নামে আমাকে সম্বোধন করবেন না। কিছু কিছু কথা না জানাই ভালো নূরময়ী। তারপর সে এক মুহূর্ত না দাঁড়িয়েই গাড়ির কাছে চলে আসলো। তার নূরের প্রতি অদ্ভুত অনুভূতি কাজ করছে। সেখানে থাকলে সে সেটা সামলাতে পারবে না, তাই দ্রুত চলে আসলো। নূর আর মারিয়া একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়েই খিলখিল করে হেসে উঠল। মারিয়াই বলল, বেটা নিশ্চয়ই তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাতে আমার কি? আমি তো বিয়াত্তাই বলেই আবার খিলখিল করে উঠলাম।